নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ক্যান্সারের নিরাময়ের ক্ষেত্রে আরো একটা নতুন দিগন্তের উন্মোচন হয়ে গেল। ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে রাশিয়া, এমনটাই দাবি করছেন রাশিয়া। তো স্বভাবতই যে মারণ রোগকে নিয়ে আমাদের মধ্যে এত ভীতি, এত ভয়, সেই ক্যান্সারের যদি ভ্যাকসিন আবিষ্কার হয়ে যায় তাহলে সত্যি বিশ্ববাসীর কাছে এটা একটা বিরাট আনন্দের খবর। তাই আজকে আমরা সেই ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে বিস্তারিতভাবে একটু আলোচনা শুনবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিনিয়র ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর সায়ন পাল। নমস্কার, আমি ডাক্তার সায়ন পাল। আমি একজন ক্যান্সার বিশেষজ্ঞ। বর্তমানে অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালের সাথে আমি যুক্ত। যে নতুন ক্যান্সারের ভ্যাকসিন বা ক্যান্সারের টিকা এসেছে, তো সেই ক্যান্সারের টিকাটা কিভাবে কাজ করে? যে ভ্যাকসিনটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো থেরাপিউটিক ভ্যাকসিন। একটা কথা প্রথমেই মাথায় রাখতে হবে, এটা কিন্তু প্রতিরোধক ভ্যাকসিন নয়, মানে প্রিভেন্টিভ ভ্যাকসিন নয়। ভ্যাকসিন বলতে আমরা যেটা বুঝি, ধরুন পক্সের ভ্যাকসিন, তারপরে মিজলসের ভ্যাকসিন বা টিবির ভ্যাকসিন, সেগুলি হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানে কোন একটা স্পেসিফিক রোগের এগেনস্টে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। মানে ধরুন চিকেন পক্স ভ্যাকসিন নিলে আপনার চিকেন পক্স হবে না, বা হলেও খুব মাইল্ড হিসেবে হবে। মিজলস ভ্যাকসিন নিলে মিজলস হবে না। ক্যান্সার ভ্যাকসিন, থেরাপিউটিক ভ্যাকসিন কিন্তু এটা থেকে আলাদা। থেরাপিউটিক ভ্যাকসিন হলো রোগীর শরীরের যে ক্যান্সারটা হয়েছে, এটা ক্যান্সার আক্রান্ত রোগীদের দেওয়া হচ্ছে, এটা ক্যান্সার প্রতিরোধ করার জন্য দেওয়া হচ্ছে না। রোগীর শরীরে যে ক্যান্সারটা হয়েছে সেই ক্যান্সারটা থেকে একটুখানি ক্যান্সার সেল থেকে যে জিনিসটা দিয়ে ইমিউনিটি সজাগ হয় বা ইমিউনিটি অ্যাক্টিভ হয়, সেই জিনিসটাকে যদি আমরা বাইরে ল্যাবরেটরিতে তৈরি করে ভ্যাকসিন হিসেবে দিতে পারি, তাহলে ইমিউনিটি সজাগ হয়ে ক্যান্সার সেলটাকে মেরে দেবে। এটাই হলো থেরাপিউটিক ভ্যাকসিন। ক্যান্সার সেল আমাদের শরীরে ঢোকে, আপনারা জানবেন যে শরীরে যারা একটু আমাদের স্কুল লেভেলের জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের জ্ঞান থেকে, যে শরীরে কোনো বাইরের কোনো জিনিস ঢুকলে বা ক্ষতিকর অ্যাবনর্মাল কোনো জিনিস ঢুকলে ইমিউনিটি কিন্তু শরীরের যে ইমিউন সিস্টেম বা অনাক্রম্যতা, সেটা কিন্তু সেই বাইরের জিনিসটাকে মেরে ফেলে। কিন্তু ক্যান্সারটা একটা অ্যাবনর্মাল সেল শরীরে তৈরি হয়, কিন্তু তা সত্ত্বেও শরীরের ইমিউন সিস্টেম তাকে মারে না কেন? এটা বহুদিনের গবেষণার বিষয়। হিসেব মতো তো ইমিউন সিস্টেমে তাকে মেরে দেওয়া উচিত, কিন্তু মারে না। তার তিনটে ভাবে মারে না বলে আমরা আপাতত জানতে পেরেছি। আমি একটা সোজা এক্সাম্পল দিয়ে বলছি। ধরুন বাড়িতে চোর ঢুকেছে এবং আমার একটা খুব ভালো সিকিউরিটি সিস্টেম আছে, তো সেটা কেন সজাগ হচ্ছে না? এক হলো চোর যে ঢুকেছে সেটা সিকিউরিটি সিস্টেম বুঝতে পারেনি, তাই জন্য যারা সিকিউরিটি আছে তারা সজাগ হয়নি। দুই হলো যে সিকিউরিটি সিস্টেম আমার প্রচন্ড উইক, দুর্বল হয়ে রয়ে গিয়েছে, তারা চোরের সাথে পেরে উঠছে না। তিন হলো চোর একটা সাধুর মুখোশ পরে রয়েছে, তাই জন্য সিকিউরিটি সিস্টেম ভাবছে যে এটা চোর নয়, আর তাকে ডিটেক্ট করতে পারছে না। এই তিন ধরনের জিনিসের হিসেবে আমরা ইমিউন থেরাপি করি, এবং ভ্যাকসিনও এক ধরনের ইমিউনোথেরাপি। তো ভ্যাকসিনটা কি? ভ্যাকসিনটা হলো যে চোর ঢুকেছে কিন্তু সিকিউরিটি সিস্টেম সেটা বুঝতে পারেনি, সজাগ হচ্ছে না, অ্যালার্মটা বাজছে না। তো অ্যালার্মটা কিভাবে বাজবে? যদি আমরা সেই ক্যান্সার কোষের একটু অংশ নিয়ে, যেটা থেকে ইমিউন সিস্টেম অ্যাক্টিভ হয় বা ইমিউন সিস্টেম সক্রিয় হয়, সেই জিনিসটা নিয়ে যদি আমরা ভ্যাকসিন বানিয়ে শরীরে দিতে পারি, তাহলে শরীরের প্রহরীগুলো জেগে উঠবে, মানে সিকিউরিটি সিস্টেম জেগে উঠবে, উঠে ক্যান্সার সেলগুলোকে মেরে দেবে। এটা হলো ক্যান্সার ভ্যাকসিন। আর ইমিউনোথেরাপি যেটা এখন চলছে সেটা কি? যে ক্যান্সার সাধুর মুখোশ পরে রয়েছে, সেই মুখোশটা টেনে খুলে দেয়, তাই বলে সিকিউরিটি সিস্টেম তাকে ডিটেক্ট করতে পারে, করে মেরে দেয়। যে ইমিউনোথেরাপি এখন আমরা স্টেজ 4 ক্যান্সারে ব্যবহার করি। আর ইমিউন সিস্টেম দুর্বল হয়ে রয়েছে, তাকে একটু শক্তিশালী করে শরীরে ফেরত পাঠিয়ে মেরে দেওয়ার, ক্যান্সার সেলকে মেরে দেওয়ার চিকিৎসা পদ্ধতির নাম হলো CAR-T সেল থেরাপি। আপনারা অনেকেই শুনে থাকবেন। তো এই যে ভ্যাকসিন থেরাপিটা, এটা কিন্তু ক্যান্সার পেশেন্টদের জন্য হবে এবং পার্সোনালাইজড হবে। মানে একজন ক্যান্সার পেশেন্টের যে ক্যান্সারটা হয়েছে, যে স্পেসিফিক ক্যান্সারটা হয়েছে, সেই ক্যান্সারের সেলটা থেকে ভ্যাকসিন তৈরি হবে, mRNA প্রযুক্তির মাধ্যমে করে শরীরে ঢুকিয়ে দেওয়া হবে রোগীর।
যাতে ইমিউনিটিটা সক্রিয় হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায় এবং হয়ে গিয়ে ক্যান্সারের কোষগুলোকে মেরে ফেলে রোগীকে ক্যান্সার মুক্ত করতে পারে। কোন ধরনের ক্যান্সারের ক্ষেত্রে এই ভ্যাকসিন কাজ করে? এই রাশিয়ান ক্যান্সার ভ্যাকসিনটা মোটামুটি অ্যানাউন্স হয়েছিল মনে হয় 8-9 মাস আগে। এবার ক্যান্সার ভ্যাকসিনটা এখন যেটা ওরা অ্যানাউন্স করেছে সেটা হলো যে এখন এটার একটা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছে। প্রি ক্লিনিক্যাল ট্রায়াল মানে কি? প্রি ক্লিনিক্যাল ট্রায়াল মানে হলো আমরা অল্প কিছু সংখ্যক মানে মানুষের ওপরে সেই ওষুধটা দিয়ে দেখি যে তার সেফটি আছে কিনা এবং এফিকেসি আছে কিনা, মানে ওষুধটা কি আদৌ কাজ করছে। আমি ল্যাবরেটরিতে একটা ওষুধ তৈরি করেছি কিন্তু মানুষের শরীরে কি সেটা আদৌ কাজ করছে এবং সেটা কি সেফ, নাকি তার এমন সাইড এফেক্ট বা এমন ক্ষতিকারক ব্যাপার যে সেটা আমি দিতেই পারছি না। তো এই ট্রায়ালটা হয়েছে, ওরা বলছে যেটা যে 48 জন পেশেন্টের উপরে ট্রায়ালটা করেছে, কোলোরেক্টাল ক্যান্সার পেশেন্টদের উপরে। প্রি ক্লিনিক্যাল ট্রায়ালেও দেখেছে এটা সেফ, এটা একবার দেওয়া যায়, বারবার দেওয়া যায়, এর খুব বেশি সাইড এফেক্টস নেই। দ্বিতীয় যেটা অনেক জায়গায় টিভি চ্যানেলে এবং নিউজ পেপারে বলা হচ্ছে 100% এফিকেসি, 100% এফিকেসি। এটার মানেটা বুঝতে হবে। 100% এফিকেসি মানে কিন্তু এমনি নয় যে যা ক্যান্সার রোগীকে দেওয়া হচ্ছে 100% তারা কিওর হয়ে যাচ্ছে। 100% এফিকেসি মানে ভ্যাকসিনটা দেওয়ার ফলে ইমিউন সিস্টেমটা সক্রিয় হচ্ছে, মানে ইমিউন রেসপন্স হচ্ছে, মানে ভ্যাকসিনটা দেওয়ার পরে রোগীর শরীরের ইমিউন সিস্টেমটা সজাগ হচ্ছে, সেটা আমরা জানতে পেরেছি 100% ক্ষেত্রে। এবং টিউমার রিগ্রেশনের কথা ওরা লিখেছে 60 to 80%, মানে 60 to 80% টিউমারের রিগ্রেশন হচ্ছে, মানে সবার হচ্ছে বা সব কিওর হয়ে যাচ্ছে এমনিটা নয়। 60 to 80% ক্ষেত্রে আমরা টিউমার ছোট হচ্ছে দেখছি। এটা প্রি ক্লিনিক্যাল স্টাডি, এটা সেফটি এফিকেসি দেখার জন্য আমরা আপাতত এইটুকু জানতে পেরেছি যে ওষুধটা সেফলি দেওয়া যেতে পারে ভ্যাকসিনটা, এবং এটা কার্যকরী হতে পারে। কিন্তু আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে, করে দেখতে হবে যে এই কার্যকারিতা ঠিক কতখানি, কোন স্টেজে ক্যান্সারে এটা সম্পূর্ণ কিওর করতে পারে কি পারে না, কতটা কিওর করতে পারে, এটা অন্যান্য যে চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে তার চাইতে বেটার না বেটার নয়। তার জন্য প্রচুর ক্লিনিক্যাল ট্রায়াল করা প্রয়োজন এবং তার ফলো আপ করা প্রয়োজন। মানে ধরুন আমি 6 মাস পরে দেখলাম যে আপাতত ক্যান্সার দেখতে পাচ্ছি না, কিন্তু 1 বছর পরে যদি ফেরত চলে আসে তাহলে কিন্তু সেটা সাফল্য হলো না। কাজে লং টার্ম ফলো আপ দরকার এবং ক্লিনিক্যাল ট্রায়াল দরকার, মানে সঠিক রোগীর ওপর পরীক্ষা করা হবে এবং সে দুটো কম্পারেটিভ স্টাডি হবে, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হবে, মানে এক দলকে দেওয়া হবে, এক দলকে অন্য ওষুধ যেটা স্ট্যান্ডার্ড সেটা দেওয়া হবে, দিয়ে দেখা হবে এটা ভালো না খারাপ, তবেই কিন্তু আমরা অন্য কোনো ওষুধের চাইতে এটাকে ব্যবহার করতে পারবো। তবে যে পদ্ধতিতে এটা হয়েছে, যে নতুন জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি এমআরএন টেকনোলজির মাধ্যমে এটা হয়েছে, থিওরিটিক্যালি যদি আমরা দেখি তাহলে কিন্তু এটার কিছু না কিছু কার্যকারিতা অবশ্যই থাকবে। তবে আমি আশাবাদী, কেননা ওরা আপাতত 3টে ক্যান্সারের জন্য এটার ক্লিনিক্যাল ট্রায়ালের কথা বলছে। একটা হলো গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি বা জিবিএম, এটা ব্রেনের এক ধরনের খুবই হাই গ্রেড টিউমার, যার এখনকার চিকিৎসা অপারেশন এবং অপারেশনের পরে রেডিয়েশন, আর একটা ওরাল কেমোথেরাপি টিমোজোলোমাইড বলে। এই 3টে চিকিৎসাই এখনো অবধি স্ট্যান্ডার্ড চিকিৎসা, এবং সত্যি কথা বলতে কি তাতে কিন্তু আমরা খুব বেশি দিন রোগীকে বাঁচিয়ে রাখতে পারি না, কয়েক বছর আমরা বাঁচিয়ে রাখতে পারি, তারপর ওষুধ আবার ফেরত আসে এবং আবার তার অপারেশন রেডিয়েশনের দরকার হতে পারে। তা সত্ত্বেও রেজাল্ট খুব একটা ভালো নয়। যদি সত্যি এটা জিবিএম এ কাজ করে তাহলে খুব একটা আশার কথা হবে, কেননা জিবিএম এর ওষুধ কিন্তু আমরা বহু বছর বহু স্টাডি করেও ঠিক মতো পাওয়া যায়নি। দ্বিতীয় হলো কোলোরেক্টাল ক্যান্সার। কোলোরেক্টাল ক্যান্সারে আমাদের ভালো চিকিৎসা রয়েছে এবং অনেক রোগীকেই সুস্থ করা যাচ্ছে, কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারও যদি আমরা বেটার কিছু পাই সেটা অবশ্যই কাজের। আর একটা হলো মেলানোমা নামে একটা স্কিন ক্যান্সার। মেলানোমা স্কিন ক্যান্সারটাও খুব অ্যাগ্রেসিভ ক্যান্সার, তাতে ইমিউনোথেরাপি খুব ভালো কাজ করে, মানে যে স্ট্যান্ডার্ড ইমিউনোথেরাপি আছে সেটা খুব ভালো কাজ করে স্টেজ 4 মেলানোমার ক্ষেত্রে, এবং মেলানোমা দিয়েই মূলত ইমিউনোথেরাপিরও
মানে জয়যাত্রা শুরু হয়েছিল। যে ইমিউনোথেরাপি গুলো আমরা এখন ব্যবহার করি এবং যে ইমিউনোথেরাপি দিয়ে স্টেজ 4 ক্যান্সার রোগীকে বহুদিন সুস্থ রাখা যাচ্ছে, সেটা মেলানোমার ক্ষেত্রে কাজ করে। কাজে ক্যান্সার ভ্যাকসিনও তাতে কাজ করবে বলেই আমার ধারণা। স্যার, আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, ভারত বা অন্যান্য দেশে এই টিকা অনুমোদন পাওয়ার সম্ভাবনা? অবশ্যই টিকার অনুমোদন পাবে। ব্যাপারটা হলো আমাদের শুধুমাত্র প্রপার সাইন্টিফিক ডেটা দিয়ে, মানে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষাটা সঠিকভাবে করে প্রমাণ করতে হবে যে ওষুধটা সেফ, ওষুধটা কার্যকরী এবং ওষুধটা অন্যান্য যে সমস্ত ক্যান্সারের চিকিৎসার পদ্ধতি রয়েছে কম্বাইন্ড ওয়েতে তার সাথে অথবা আলাদাভাবে ওষুধটা কার্যকরী বা আমাদের একটু বেটার রেজাল্ট দিচ্ছে। হয় এটা হতে পারে যে রেডিয়েশনের সাথে, কেমোথেরাপির সাথে, সার্জারির সাথে যোগ করে আমরা বেটার রেজাল্ট পাচ্ছি, অথবা এককভাবে বেটার রেজাল্ট পাচ্ছি। কোনো না কোনো ভাবে বেটার কিন্তু দেখাতে হবে, তাহলে অ্যাপ্রুভাল পাওয়াটা খুব একটা সমস্যা বলে মনে হয় না। কারণ আমাদের দেশে অ্যাপ্রুভালটা খুব ডিফিকাল্ট কিছু নয়, সঠিক ডেটা থাকলে অবশ্যই অ্যাপ্রুভাল পাওয়া যাবে। আচ্ছা, রোগীদের ক্ষেত্রে এই টিকা কতটা সহজলভ্য এবং কতটা সাশ্রয়ী হবে বলে আপনার মত? হ্যাঁ, আপাতত দেখুন, সাশ্রয়ী ব্যাপারটা হচ্ছে যে এই যে বিপুল পরিমাণ রিসার্চ এর পেছনে হয়েছে এবং তার পেছনে বিপুল পরিমাণ যে খরচ হয়েছে, যে এক্সপেন্ডিচার হয়েছে, সেই যে ধনরাশিটা সেটা তো কেউ একটা নিশ্চয়ই সেটা বহন করেছে। আমরা আপাতত ধরে নিচ্ছি সেটা হয়তো রাশিয়ান গভর্নমেন্ট বহন করেছে, কিন্তু বাণিজ্যিকভাবে যদি সেটা তৈরি করতে হয় তাহলে তার কিছু একটা খরচ অবশ্যই থাকবে। খরচ দুরকম ভাবে হতে পারে। যদি সরকার এটা দেয়, মানে সরকার যদি খরচটা বহন করে, তাহলে রোগী কম দামে কেন বিনামূল্যে পাবে, ঠিক সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যেটা হয়, এবং আমার মতেও সেটাই হওয়া উচিত, যাতে রোগী এটা বিনামূল্যে পান। কেননা স্বাস্থ্য মানুষের একটা মৌলিক অধিকার, স্বাস্থ্য শিক্ষা এগুলো মৌলিক অধিকার, এগুলি ফ্রি হওয়া উচিত। দ্বিতীয় হলো, যদি এটা রোগীকে বহন করতে হয় তাহলে তার উৎপাদনের খরচ কত সেই হিসেবে হবে। উৎপাদনের খরচটা যদি কম হয়, ধরুন টেকনোলজি আমরা পেয়ে গেলাম এবং খুব কম খরচে উৎপাদন করতে পারলাম এবং উৎপাদন করার পারমিশন দেওয়া হলো, পেটেন্ট বলে তো একটা ব্যাপার থাকে, ধরুন যারা আবিষ্কার করলো তারা বলে দিল যে আপনার এটা যে কোনো কোম্পানি বা যে কোনো ইন্ডাস্ট্রিতে, মানে যে কোনো ওষুধের কোম্পানি এটা তৈরি করতে পারবে, যারা তৈরি করে সে অনুমতিটা যদি দেয় তাহলে পরে খরচ কমে যায়। যে কোনো ওষুধেরই কি হয়, যারা রিসার্চ করেন তাদের রিসার্চে একটা বিপুল খরচ হয়, সেই খরচটা তারা পেটেন্টের ফলে প্রথম কয়েক বছরে সেই খরচটা তারা তুলে নেয়। তাই যে একটা ওষুধের দাম হয়তো 1 লাখ টাকায় বিক্রি হচ্ছে, পেটেন্টটা যখন চলে যায়, যখন অন্যান্য কোম্পানিও তৈরি করতে পারে, সেই 1 লাখ ওষুধের দাম কিন্তু কমে গিয়ে 5,000 হয়ে যায়, এতটা ড্রপ হয়ে যায়। এবং এইসব ব্যাপার জড়িত আছে, এইসব ব্যাপারটা বুঝতে হবে এবং তারপরে যদি সরকার আমাদের সাহায্য করে তাহলে রোগী অবশ্যই সস্তায় সে ওষুধটা পেয়ে যাবেন। হ্যাঁ, এবারে দেখুন, নতুন ক্যান্সার চিকিৎসায় রোজ কিছু না কিছু নতুন নতুন জিনিস বেরোচ্ছে এবং ভালোই বেরোচ্ছে। যা বেরোচ্ছে তাতে আমরা ক্যান্সারকে অনেক ভালোভাবে সুস্থ করে দিতে রোগীকে পাচ্ছি। এবারে যেমন ধরুন ইমিউনোথেরাপি এসেছে, টার্গেটেড থেরাপি এসেছে, রেডিওথেরাপির অসাধারণ উন্নতি হয়েছে। যে রেডিয়েশনের ডোজ আমরা দিতে পারতাম না তা আমরা এখন দিতে পারছি, খুব হাই ডোজ দিতে পারছি, আশেপাশে স্ট্রাকচার বাঁচিয়ে দিতে পারছি, সাইড এফেক্টস কমে গিয়েছে, সার্জারিও উন্নতি হয়েছে। কাজেই নতুন চিকিৎসা পদ্ধতি আসাটা খুব জরুরি। তার কারণ এত সমস্ত ভালো চিকিৎসা পদ্ধতি সত্ত্বেও যতক্ষণ অবধি ক্যান্সারটা একটা জায়গায় কনফাইন্ড আছে ততক্ষণ অবধি আমরা তাকে কিওর করতে পারছি, কিন্তু যদি শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তখন কিন্তু আমরা কিওর করতে পারছি না। কোনো সলিড ক্যান্সারই যখন সারা শরীরে ছড়িয়ে গেছে তখন সম্পূর্ণ কিওর করতে পারছি না। আধুনিক চিকিৎসার সাহায্যে ধরুন 5 বছর, 6 বছর, 7 বছর রোগী সুস্থ থাকছেন, ভালো থাকছেন ওষুধটা দিয়ে, কিন্তু ওষুধটা তাকে চালিয়ে যেতে হচ্ছে। মানে এমন অবস্থা আসছে না যে ওষুধটা শেষ হয়ে গেল এবং রোগী কিওর আর তার ওষুধও খেতে হচ্ছে না এবং তিনি সুস্থ হয়ে গেছেন। সেই জন্য স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে এই ধরনের থেরাপি আসাটা খুব জরুরি। তার কারণ স্টেজ 4 ক্যান্সারের সেলগুলো রক্তের মাধ্যমে, রসিকার মাধ্যমে শরীরের মধ্যে ঘুরে বেড়ায় এবং এখানে ওখানে লুকিয়ে থাকে।
এগুলিকে খুঁজে খুঁজে মারাটা খুব জরুরি। শরীর থেকে প্রতিটা ক্যান্সার সেল মেরে দিতে পারলেই আমরা ক্যান্সার কিওর করতে পারবো। তাই আমার মনে হয় এই ভ্যাকসিন থেরাপিটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা পদ্ধতি। এটা যদি সাকসেসফুল হয় তাহলে অবশ্যই মানুষের অশেষ উপকার হবে। এবং এই নতুন টেকনোলজি আসার ফলে, নতুন টেকনিকের ফলে আমরা এত সহজে একটা এই জিনিস বানাতে পারছি যেটা আগে বানানো সম্ভব ছিল না। এখন এই নতুন mRNA টেকনোলজি, কম্পিউটার, এসবের মাধ্যমে আমরা এত তাড়াতাড়ি বানাতে পারছি। কাজে এই পদ্ধতিটা সাকসেসফুল হোক, এটা আমিও চাই, যাতে আমরা মানে চেষ্টা করবো রোগীকে অবশ্যই আর্লি স্টেজ ডিটেক্ট করে সবাইকে সুস্থ করার। যাদের করা সম্ভব হবে না, বোঝা যাবে না, যাদের স্টেজ 4-এ আসবে, তাদেরও যেন আমরা সম্পূর্ণ কিওর করতে পারি। কাজে ভ্যাকসিন থেরাপি অবশ্যই একটা নতুন আশার আলো আমাদের জন্য বয়ে নিয়ে এসেছে। এবার আমাদের একটু অপেক্ষা করতে হবে ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্টের জন্য, এবং আমি আশা রাখবো ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট সফল হবে এবং এই ওষুধটা ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসার একটা নতুন দিগন্ত খুলে দেবে। একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট, যেটা আমরা সবসময় চিন্তা করে থাকি এবং আপনারাও যেটা ভাবেন রোগীর ক্ষেত্রে, সেটা নিয়ে একটু বলবেন। হ্যাঁ, এবার সাইড এফেক্টস এর ব্যাপারটা আমাদের একটু লং টার্ম স্টাডি করার ব্যাপার আছে। সাইড এফেক্টস ধরুন সেফটি একটা জিনিস, যে হ্যাঁ ওষুধটা সেফলি দেওয়া গেল, কিন্তু শর্ট টার্ম সাইড এফেক্টস, লং টার্ম সাইড এফেক্টস এর জন্য একটা অনেক দিন ধরে সেই ট্রায়ালটা বা রোগীকে নিরীক্ষণ করে যেতে হয়, যে তার প্রথম বছর কি হলো, 2 বছর পর কি হলো, 5 বছর পর কি হলো। অনেক সময় দেখা যায় একটা চিকিৎসা হয়তো কার্যকরী, কিন্তু তার 5 বছর পরে দেখা যাচ্ছে তার ফলে একটা খুব সিভিয়ার সাইড এফেক্টস হচ্ছে। আপনারা জেনে থাকবেন এমনি করে অনেক ওষুধ আমরা এক সময় আবিষ্কার হয়েছে যে ওষুধগুলো পরবর্তীকালে বর্জন করতে মানুষ বাধ্য হয়েছে তার লং টার্ম সাইড এফেক্টে বা আনএক্সপেক্টেড সাইড এফেক্ট। এমন একটা সাইড, ধরুন আমি একটা ওষুধের নাম বলছি, থ্যালিডোমাইড বলে একটা ওষুধ ছিল যেটা প্রেগনেন্সিতে বমির জন্য দেওয়া হতো। তো সেই থ্যালিডোমাইড ওষুধে দেওয়ার পরে দেখা গেল যে একটা মানে সাংঘাতিক মানে ভ্রূণের একটা ত্রুটি এলো, সব বিকলাঙ্গ শিশুর জন্ম হলো যাদের হাত পা নেই, তারপরে থ্যালিডোমাইড বর্জন করা হলো। এটা আমি বহু বছর আগেকার কথা বলছি, কিন্তু এমনি লং টার্ম সাইড এফেক্ট দেখার ব্যাপার আছে, সেটা আমরা হয়তো বেশ কিছুদিন পরে জানতে পারবো, এখনই জানা সম্ভব নয়। আগে তার ক্লিনিক্যাল ট্রায়াল হোক, লং টার্ম ডেটা আসুক এবং মানুষের উপর ব্যবহার হোক, তারপরে পোস্ট মার্কেটিং সার্ভেলেন্স মানে ফেজ 4 ট্রায়াল হোক, ওষুধ ব্যবহার যাদের অবধি করা হয়েছে তাদের লং টার্ম দেখা হোক যে তারা কিরম করছে, তাদের কিছু সাইড এফেক্ট আসছে কিনা। এগুলোর জন্য একটু ওয়েট করতে হয়। আপাতত নতুন একটা জিনিস এসেছে ভ্যাকসিন, ক্যান্সার ভ্যাকসিন মানুষ অনেকদিন ধরে ট্রাই করছে, নতুন কিছু নয়। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনও ক্যান্সার ভ্যাকসিন মানুষ ট্রাই করছিল, ডেনড্রাইটিক সেল ভ্যাকসিন ট্রাই করছিল। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এত উন্নত ছিল না বলে এটা বের করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। এখন এই mRNA টেকনোলজির ফলে খুব সহজে ব্যাপারটা করতে, খুব সহজে হয়তো নয় কিন্তু যাই হোক ব্যাপারটা করতে পেরেছে রাশিয়ান সায়েন্টিস্টরা, এবং সেটা আমার মনে হয় না ভীষণ ডিফিকাল্ট কিছু হবে অন্যদের পক্ষেও সেই জিনিসটা করে ফেলা। এই টিকা কি কেমোথেরাপি বা রেডিয়েশনের কোনো বিকল্প হিসেবে কাজ করতে পারে? এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। আমার মনে হয় না যে প্রচলিত যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে সেগুলিকে সম্পূর্ণ রিপ্লেস করতে পারবে, কেননা প্রত্যেকটা পদ্ধতি কিন্তু খুবই কার্যকরী। মানে এখন অবধি আমরা স্টেজ 1 থেকে স্টেজ 3 ক্যান্সার রোগীকে সম্পূর্ণ সুস্থ করছি অপারেশন, রেডিয়েশন এবং কিমোথেরাপি, টার্গেটেড থেরাপি এগুলির মাধ্যমে। কাজেই যখন একটা জায়গায় ক্যান্সার কনফাইন্ড আছে একটা নির্দিষ্ট জায়গায়, তখন কিন্তু বেস্ট ট্রিটমেন্ট হয় অপারেশন বা রেডিয়েশন করে সেটাকে সম্পূর্ণ বিনষ্ট করা। এটা খুবই একটা কার্যকরী এবং 100-150 বছরের পুরনো পদ্ধতি। এটাকে হয়তো রিপ্লেস করবে না, এটাকে কমপ্লিমেন্ট করতে পারে। মানে যেসব ক্ষেত্রে ফেলিয়ার হচ্ছে বা যাতে ফেলিয়ারের চান্স না থাকে, রেকারেন্সের চান্স না থাকে, এবং স্টেজ 4 ক্যান্সারে এটাকে কিওর করা খুব মুশকিল যেহেতু সেটা সারা শরীরে ছড়িয়ে যায়, সেক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেবে বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ স্যার। আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা শুনলাম স্যারের কাছে। তো আশা করি আপনাদের মনে অনেক কিছু প্রশ্ন আছে, তো সেই প্রশ্নগুলোর অনেকটাই নিরসন হয়েছে। এছাড়াও যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করুন, আমরা নিশ্চয়ই স্যারের কাছে সেই প্রশ্ন পাঠাবো।
আর আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা যে বেল বাটন সেটা একেবারে অন করে দিন। সকলে ভালো থাকুন, নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হেলথ কেয়ার চ্যানেল, ইউটিউব চ্যানেল, যারা বিভিন্ন রোগ বিষয় এবং তার প্রতিকার বিষয়ে আলোচনা করে থাকেন, বিভিন্ন ডাক্তারবাবুদের কাছ থেকে তাদের মতামত জানেন এবং সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দেন। আমি ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে অনেক আমার শুভকামনা জানাই এবং এদের অলরেডি সাবস্ক্রিপশন প্রায় 9 লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং আমি কামনা করি যেন এরা এদের এই ভালো কাজটা আরো বেশি করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে আমার অনেক অনেক শুভেচ্ছা।